হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অভিরূপ, আরিয়ামান স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেকে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বায়োলজির একটা ক্লাস করব। হ্যাঁ, বায়োলজি। আর দেখে নাও, আমরা আজকে ব্লাডের ক্লাস করব। ঠিক আগে যেরকম একদিন আমি হার্টের ক্লাস নিয়েছিলাম, অ্যাকচুয়ালি বায়োলজি ক্লাসও তোমাদের প্রত্যুষ স্যার নেন। আমি হিউম্যান অ্যানাটমির উপর কয়েকটা পার্টিকুলার টপিকের উপর আমি কয়েকটা ক্লাস তোমাদেরকে নেবো। সেরকমই আজকে একটা ক্লাস হচ্ছে আমাদের ব্লাডের উপরে। আর আগে যদি তোমরা হার্টের ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা হার্টের ভিডিওটা সেখান থেকে দেখে নিতে পারো। আর চলো আজকে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। চলো তাহলে প্রথমে আমরা ব্লাড সম্পর্কে কয়েকটা বেসিক ফ্যাক্টস আগে একটু জেনে নিই, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি এখানে পয়েন্ট বাই পয়েন্ট লিখে রেখেছি। সবার প্রথমে লিখে রেখেছি টাইপ। টাইপ মানে ব্লাডটা কি? ব্লাড হচ্ছে একটা কানেক্টিং টিস্যু। কানেক্টিং টিস্যু বা আমরা বাংলায় যেটাকে বলি তরল যোগ কলা। তরল যোগ কলা, ঠিক আছে? একে কানেক্টিং টিস্যু কেন বলছি? কারণ ব্লাড আমাদের পুরো শরীরে শিরা উপশিরার মাধ্যমে প্রবাহিত হচ্ছে এবং পুরো বডিতে একটা কানেকশন ক্রিয়েট করছে। সেজন্য আমরা ব্লাডটাই কি বলছি, এটা কানেক্টিং টিস্যু। আচ্ছা, নেক্সট পয়েন্ট অফ স্টাডি, মানে ব্লাড নিয়ে যে স্টাডি করা হয় সেই স্টাডিটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আমাদের হেমাটোলজি। হেমাটোলজি, ঠিক আছে? তাহলে ব্লাডের স্টাডিকে আমরা কি বলবো? না, হেমাটোলজি। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর পয়েন্টে আমি তোমাদের লিখেছি পিএইচ। পিএইচ মান আমাদের ব্লাডের হিউম্যান বডিতে পিএইচ মান হচ্ছে 7.5। আচ্ছা, তোমাদেরকে পিএইচ মানটা একটু বুঝিয়ে দিই। পিএইচ এর মান যদি একদম 7 থাকে তাহলে সেটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল। কিন্তু পিএইচ এর মান যদি আরো বেশি হয় তখন সেটা হয়ে যাবে কি না, ক্ষারীয়, মানে অ্যালকালাইন। আবার পিএইচ এর মান যদি 7 এর কম হয় তাহলে সেটা কি হবে? অ্যাসিডিক। আচ্ছা, তাহলে 7 হচ্ছে নিউট্রাল, আর 7 এর বেশি হলে অ্যালকালাইন বা ক্ষারীয়। ক্ষারীয় আমি এখানে লিখে দিচ্ছি, ক্ষারীয়। আর যদি 7 এর কম হয় তাহলে সেটা কি হবে? অ্যাসিডিক বা অম্ল। ঠিক আছে? তাহলে আমাদের পিএইচ মান হচ্ছে 7.5, মানে 7 এর থেকে একটু বেশি। তাহলে আমাদের রক্ত কি প্রকারের? না, ক্ষারীয়। রক্তের প্রকারটা কিরকম? না, ক্ষারীয়। আচ্ছা, এবার চলে আসি সোর্সে। রক্তের সোর্সটা কি? রক্ত কোথায় তৈরি হয়? হিউম্যান বডিতে রক্ত তৈরি হয় আমাদের অস্থি মজ্জায়, আমাদের হাড়ের ভেতরে যে মজ্জা আছে সেখানে তৈরি হয়। কিন্তু এখানে একটা ফ্যাক্ট তোমরা জেনে রাখো, এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা তৈরি হয়, কিন্তু যখন কোনো শিশু বা বাচ্চা কোনো প্রেগনেন্ট মহিলার মানে গর্ভে থাকে তখন তাদের শরীরে যে রক্তটা তৈরি হয় সেটা কিন্তু তৈরি হয় লিভারে। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের এমনিতে নর্মাল বডিতে কোথায় তৈরি হয়? না, বোন ম্যারোতে। বোন ম্যারো এখানে তৈরি হয়। আর একটু আগে যেটা বললাম যে ছোট ছোট যে সমস্ত বাচ্চারা মাতৃ গর্ভে থাকে তাদের শরীরে রক্তটা কোথায় তৈরি হয়? না, লিভারে তৈরি হয়। কোথায় তৈরি হয়? না, লিভারে। তাহলে সোর্স হচ্ছে আমাদের দুটো, ঠিক আছে? একটা হচ্ছে বোন ম্যারো আর একটা হচ্ছে লিভার। আচ্ছা, এবার চলে আসি আরো কয়েকটা ফ্যাক্টস। আচ্ছা, এবার দেখে নাও 5 নম্বর পয়েন্ট আমি কি লিখেছি? লিখেছি কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে পরিমাণ। তাহলে আমাদের হিউম্যান বডিতে রক্তের পরিমাণটা কত? সেটা মেল আর ফিমেল দুজনের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। মেলদের ক্ষেত্রে শরীরে থাকে 5.5 লিটার, আর সেখানে ফিমেলদের ক্ষেত্রে তাদের বডিতে থাকে 5 লিটার। ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল কোয়ান্টিটি। এবার চলে আসছি স্টোরেজ। আমাদের ব্লাডটা এখানে স্টোর কোথায় হয়? আচ্ছা, তোমরা যদি এবার এটার অ্যান্সারকেও মানে হার্ট করে বসো তাহলে কিন্তু সেটা একদম ভুল হবে, কারণ হার্টে যদি রক্ত জমে যায় তাহলে কিন্তু আমাদের মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানে বেঁচে থাকাটা দায় হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্লাডটা আমাদের জমা হয় স্প্লিন, আমাদের বডিরই একটা পার্ট স্প্লিন, বা আমরা বাংলায় যাকে বলি প্লীহা। প্লীহা এখানে যেহেতু স্টোর হয় সেহেতু এই স্প্লিনকে কি বলা হয়?
ব্লাড ব্যাংক বলা হয়। ঠিক আছে, আচ্ছা চলে আসছি এবার আমাদের পরের পয়েন্টে। দেখো আমি লিখেছি কোলেস্টেরল। কোলেস্টেরল কি আমাদের ব্লাডের মধ্যে যে ফ্যাট থাকে সেই ফ্যাটটাকে বলা হয় কিন্তু কোলেস্টেরল। তোমরা অনেকেই এই কোলেস্টেরল ওয়ার্ডটা অনেক শুনেছো, তোমরা অনেক টিভিতে অনেক অ্যাড দেখেছো, বিভিন্ন তেলের অ্যাড ফ্যাটের যে তোমরা এই ওয়ার্ডটা কিন্তু বারবার শুনেছো। এটা কি না আমাদের ব্লাডের মধ্যে যে ফ্যাটটা থাকে সেই ফ্যাটটাকে বলা হচ্ছে না কোলেস্টেরল। তাহলে এই কোলেস্টেরলের মাত্রাটা কিরকম মানে মানে হিউম্যান বডিতে, সেটা হচ্ছে 200 grams per ডেসিলিটার। এটা কিন্তু লিটার না, ডেসিলিটার, মানে মিলি সেন্টি ডেসিলিটার সেরকম এই এই যে পরিমাপটা করা হয় সেটা কিন্তু আমাদের ডেসিলিটারে করা হয়। ঠিক আছে, এটা কিন্তু ভুল করবে না। তাহলে কি পরিমাণে থাকে 200 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা এবার সবার লাস্টে দেখো হিমোগ্লোবিন। আমাদের রক্তে হিমোগ্লোবিন আছে, আমরা ছোটবেলায় পড়েছি যে আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকার জন্য আমাদের রক্তের রং লাল লাল। আচ্ছা তাহলে এই হিমোগ্লোবিনের পরিমাণটা আমরা একটু দেখে নিই। এবার এই পরিমাণটা লেখার সময় আবার ঠিক সেরকম মেল আর ফিমেলদের মধ্যে কিন্তু কোয়ান্টিটির পার্থক্য আছে। তাহলে মেলদের ক্ষেত্রে একরকম, আবার ফিমেলদের ক্ষেত্রে একরকম। ঠিক আছে, মেলদের ক্ষেত্রে কি 14 গ্রাম পার ডেসিলিটার, আর ফিমেলদের ক্ষেত্রে সেটা 13 গ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার আমরা চলে আসছি আমাদের পরের পার্টে। আচ্ছা এবার আমরা দেখে নেব ব্লাডের কাজ, মানে ফাংশনস অফ ব্লাড। মেইনলি দু রকমের কাজ করে ব্লাড। প্রথমটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল আর দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সপোর্টেশন। আমি সেকেন্ডেরটা পরে আসছি, প্রথমে আগে দেখে নিই টেম্পারেচার কন্ট্রোল। এই যে শরীরের মধ্যে রক্তটা আমাদের শিরা উপশিরার মধ্যে দিয়ে মানে সবসময় বয়ে চলেছে, তার ফলে এই যে ঘর্ষণের ফলে যে তাপটা উৎপন্ন হয় সেটাই কিন্তু আমাদের বডির টেম্পারেচার। ঠিক আছে, এই কারণে যদি কোনো তোমরা দেখবে একটা মৃত ব্যক্তি বা একটা মৃতদেহ মানে কেউ মারা গেলে তার বডিটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। তার কারণ কি, তার শরীরে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায়। রক্ত চলাচল যতক্ষণ চলছে ততক্ষণ আমাদের বডির টেম্পারেচার একদম সঠিক থাকে এবং ওয়ার্ম থাকে, আমাদের শরীরটা হচ্ছে কি উষ্ণ। ঠিক আছে, তাহলে আমাদের ব্লাডের মেইন কাজটা কি আমাদের টেম্পারেচার কন্ট্রোল, আমাদের টেম্পারেচার। আচ্ছা এবার সেকেন্ড পয়েন্টটা দেখে নাও। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন। এখানে ট্রান্সপোর্টেশন মানে কি পরিবহন। রক্তের অ্যাকচুয়াল মেইন কাজটা হচ্ছে পরিবহন করা। কি পরিবহন করা? মেইনলি তিনটে জিনিস পরিবহন করে থাকে। মেইনলি তিনটে জিনিস পরিবহন করে থাকে। সবার প্রথমে হচ্ছে O2 and CO2। আমরা যে নিঃশ্বাস এবং প্রশ্বাসের ফলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিই, সেটা হচ্ছে সেইটাকে পুরো শরীরে পৌঁছে শরীরের সমস্ত কোষগুলোতে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে কার না আমাদের এই ব্লাডের। এই ব্লাডই কিন্তু অক্সিজেনটাকে পুরো শরীরে পৌঁছে দেয় এবং পুরো শরীর থেকে কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে আসে। আচ্ছা এটা গেল। সেকেন্ড কি জিনিস পরিবহন করে? পৌষ্টিক দ্রব্য, পৌষ্টিক পদার্থ। মানে আমাদের খাবার দাবার খাওয়ার ফলে যে সমস্ত যে নিউট্রিয়েন্টস গুলো আমরা শরীরের মধ্যে ইনটেক করছি সেইগুলোকে ব্লাড শরীরের সমস্ত জায়গায় পৌঁছে দেয়। এটা হচ্ছে ব্লাডের আরেকটা কাজ। আচ্ছা এবার দেখো 3 নম্বর পয়েন্ট। এইবার এটা হচ্ছে কি দেখো আমি লিখেছি বর্জ্য পদার্থ। এই যে সমস্ত শরীরের যে বর্জ্য পদার্থগুলো সেগুলোকে ব্লাড কি করে নিয়ে কিডনিতে পৌঁছে দেয়। এই কাজটা কে করে না আমাদের ব্লাড। এবং কিডনি কি করে এই ব্লাডের মধ্যে থেকে এই বর্জ্য পদার্থগুলোকে টেনে নেয় এবং বাকি রক্তটাকে সমস্ত শরীরে আবার পাঠিয়ে দেয়। তাহলে রক্তের কিন্তু পরিবহনের তিনটে কাজ। একটা হচ্ছে O2 এবং CO2 পরিবহন করা, দ্বিতীয় হচ্ছে পৌষ্টিক পদার্থ পরিবহন করা, মানে আমরা যেটাকে খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে যে নিউট্রিয়েন্টস গুলো আছে সেগুলোকে সমস্ত শরীরে পৌঁছে দেওয়া, এবং থার্ড হচ্ছে আমাদের বর্জ্য পদার্থ গুলোকে কিডনি অবধি পৌঁছে দেওয়া। এটা হচ্ছে ব্লাডের মেন কাজগুলো। এবার আমরা নেক্সটে আমরা দেখে নেব যে আমাদের ব্লাডের মধ্যে কি কি আছে সেগুলো এবার আমরা দেখে নেব। আচ্ছা ব্লাডের কম্পোনেন্টস মানে ব্লাডের মধ্যে কি আছে সেটাকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো আমি এখানে একটা ছক করে দিয়েছি। ব্লাডের মধ্যে মেইনলি আছে প্লাজমা
এবং আছে কি ব্লাড কর্পাসেলস। প্লাজমা মানে কি? প্লাজমা মানে হচ্ছে রক্তরস। রক্তরস এটা কতটা আছে না 60% আছে। 60% আছে প্লাজমা। কতটা আছে? 60%। আর বাকিটা কি আছে? ব্লাড কর্পাসেলস। এই ব্লাড কর্পাসেলস কথাটার অর্থ কি? মানে হচ্ছে কি রক্ত কণিকা। রক্ত কণিকা এটা কতটা আছে? তাহলে ইজিলি বুঝতে পারছো 40% আছে। কোন কোন বইতে আবার 60% এর জায়গায় 55% আছে, আর এখানে 45% আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা সবার আগে দেখে নিই প্লাজমা সম্পর্কে। প্লাজমা মানে কি? আমাদের রক্তের মধ্যে যে তরল পার্টটা সেটাই হচ্ছে আমাদের প্লাজমাটা। আর প্লাজমার মধ্যে ভেসে বেড়াচ্ছে ব্লাড কর্পাসেল, মানে রক্ত কণিকাগুলো ভেসে বেড়াচ্ছে। আচ্ছা, এই প্লাজমার মধ্যে দেখো আমি আবার তলায় লিখে রেখেছি দুটো জিনিস। আমি এখানে আমার এক্সট্রাটা একটু লিখে দিই, ইটিসি। দেখো প্লাজমার মধ্যে কি আছে? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এগুলো কি অ্যাকচুয়ালি? এগুলো এক একটা প্রোটিন। এগুলো এক একটা কি প্রোটিন। আচ্ছা, এখানে আমি এটসেট্রা লিখেছি তার কারণ আরো আছে, যেমন গ্লোবিউলিন আছে, অ্যালবুমিন আছে। আমি সেগুলো লিখলাম না, আমি পার্টিকুলারলি এই দুটো লিখেছি কারণ একটু পরে তোমরা বুঝতে পারবে। আমি যখন প্লেটলেট সম্পর্কে বলবো তখন তোমরা বুঝতে পারবে আমি এই দুটোকে কেন লিখেছি। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের ব্লাড কর্পাসেল। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে আমাদের এই পার্টটা এখানে। এবার দেখো আমি এখানে লিখেছি তিনটে ভাগ, আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেটস। আরবিসি মানে কি? আমাদের লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড কর্পাসেলস। আচ্ছা, হোয়াইট ব্লাড কর্পাসেলস মানে কি? ডব্লিউবিসি মানে কি? আমাদের হোয়াইট ব্লাড কর্পাসেলস মানে আমাদের শ্বেত রক্ত কণিকা। আর এখানে প্লেটলেটস। প্লেটলেটস মানে কি? আমাদের অণুচক্রিকা। আমি এখানে লিখে দিচ্ছি অণুচক্রিকা। অণুচক্রিকা। ঠিক আছে। আর এগুলোকে আমি আর ডিটেলসে বড় করে লিখছি না, আমি একটু পরেই যখন আরো ছক করে তোমাদেরকে বুঝিয়ে দেবো তখন সেখানে আমি আরো লিখে দেবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেন ব্লাডের ভাগটা। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেট সম্পর্কে আরো ডিটেলসে একটু জেনে নিই। আচ্ছা, এবার আমরা দেখে নেব আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেটের মধ্যে যে পার্থক্যগুলো আছে, বেসিক পার্থক্যগুলো, সেগুলো আমরা এই একটা চার্টের মাধ্যমে এবার আমরা দেখে নেব। সবার প্রথমে দেখো আমি লিখেছি এই বাঁ সাইডে, দেখো বায়োলজিক্যাল নেম। আমরা তো এটাকে আরবিসি বা রেড ব্লাড কর্পাসেল বলছি, বা ডব্লিউবিসি বলছি, বা প্লেটলেট বলছি। হ্যাঁ, কিন্তু এগুলো একটা বায়োলজিক্যাল নাম আছে, সেগুলোকে এবার আমরা একটু জেনে নিই। তাহলে আরবিসি মানে আমাদের রেড ব্লাড কর্পাসেলের বায়োলজিক্যাল নেম হচ্ছে এরিথ্রোসাইট। কি না? এরিথ্রোসাইট। এটা হচ্ছে অফিসিয়াল নেম বা বায়োলজিক্যাল নেম। ঠিক সেরকমই আমাদের হোয়াইট ব্লাড কর্পাসেল মানে আমাদের শ্বেত রক্ত কণিকার, সেটার আবার একটা বায়োলজিক্যাল নেম আছে। সেই নামটা হচ্ছে লিউকোসাইট। ঠিক আছে। আর আমাদের প্লেটলেট বা আমাদের যেটাকে বলছি আমরা অণুচক্রিকা, সেটার অফিসিয়াল বা বায়োলজিক্যাল নেম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট। আচ্ছা, এবার দেখেন আমাদের পরের পয়েন্ট হচ্ছে অ্যামাউন্ট। মানে আমাদের রক্তে তো এই তিনটেই আছে, কিন্তু কি পরিমাণে আছে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে সব থেকে বেশি পরিমাণে আছে আমাদের আরবিসি। আরবিসির পরিমাণটা কত না 50 লাখ। 50 লাখ। ঠিক আছে। এবার আমাদের ডব্লিউবিসি। আমাদের ডব্লিউবিসির পরিমাণটা কত? আমাদের ডব্লিউবিসির পরিমাণ হচ্ছে সব থেকে কম, এই তিনটের মধ্যে সব থেকে কম পরিমাণ হচ্ছে আমাদের ডব্লিউবিসি। এর পরিমাণ হচ্ছে 10,000। ঠিক আছে, এটা হচ্ছে পরিমাণ। আর আমাদের প্লেটলেটের পরিমাণটা আমরা একটু দেখে নিই, এটা হচ্ছে 2 লাখ। 2 লাখ। ঠিক আছে। তাহলে সব থেকে বেশি পরিমাণে কি আছে না আমাদের আরবিসি। আরবিসি টোটাল পরিমাণ এই তিনটের মধ্যে টোটাল 95%টাই হচ্ছে আমাদের আরবিসি। কারণ দেখো 50 লাখ, আর এখানে 2 লাখ আর 10,000 মিলিয়ে যে পার্সেন্টেজটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে মানে 5%-এরও কম। ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিই আমাদের শেপ। এই তিনটের শেপ কিরকম। তাহলে আরবিসি শেপটা হচ্ছে রাউন্ড। এর শেপটা কিরকম হয়
না রাউন্ড, একটু গোল হয় আর একটু মাঝখানটা চ্যাপ্টা হয়, তাহলে আরবিসির শেপটা কি না রাউন্ড। এবার দেখি ডাব্লিউবিসির শেপটা, ডাব্লিউবিসির অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার শেপ হয় না, হ্যাঁ বিভিন্ন শেপের হয়। তার মানে কি শেপটা কি ইরেগুলার শেপ, ইরেগুলার, কোনো ঠিক ঠিকানা রেগুলারিটি নেই, মানে কোনো ঠিক ঠিকানা নেই কিরকম শেপ হতে পারে। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের প্লেটলেটস। প্লেটলেটস এর আমরা শেপটা একটু দেখে নিই। প্লেটলেটের শেপটা হচ্ছে কনভেক্স লেন্সের মতো। কিরকম না, কনভেক্স লেন্স বা বাংলায় যেটাকে বলি আমরা উত্তল লেন্স। শেপটা একটু একটু এখানে বুঝিয়ে দিই, এরকম লেন্সের মতন শেপ, ঠিক আছে, কনকেভ না কিন্তু কনভেক্স লেন্স। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের শেপ। এবার আমরা লাস্টে দেখে নিই লাইফ স্প্যান, মানে এর আয়ু কতকাল। তাহলে সব থেকে এখানে আয়ু বেশি হচ্ছে আমাদের আরবিসি। আরবিসি আয়ু কত না 120 ডেজ। তাহলে আমাদের লোহিত রক্তকণিকার আয়ু সব থেকে বেশি কত না 120 দিন। 120 দিন এরা বাঁচে। তারপরে এবার আমরা দেখে নিই ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির লাইফ স্প্যান হচ্ছে 4 ডেজ, সব থেকে কম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা লাস্টে দেখে নিই আমাদের প্লেটলেটস, মানে আমাদের অনুচক্রিকা বা আমরা যাকে বলি থ্রম্বোসাইট। এর আয়ু কতদিন না 7 ডেজ। এটা হচ্ছে আমাদের প্লেটলেটের আয়ু। আচ্ছা, এবার দেখে নিই আমাদের নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াস বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি যে এই কোনটার মধ্যে নিউক্লিয়াস আছে এবং কোনটার মধ্যে নিউক্লিয়াস নেই। তাহলে আমাদের আরবিসি তে নিউক্লিয়াস নেই, বা এতে আছে এতে নেই, আরবিসি তে নিউক্লিয়াস নেই। তাহলে এবার যদি তোমাদের একটা কেউ কোয়েশ্চেন করে যে আমাদের তোমাদের কি যদি রেড ব্লাড কর্পাসেল, মানে ব্লাডের মধ্যে যদি রেড ব্লাড কর্পাসেলটা তোমাদেরকে দেওয়া হয়, তোমরা কি তার থেকে তার ডিএনএটা জানতে পারবে? তাহলে তার অ্যান্সার হয়ে যাবে আমরা না। কারণ কি রেড ব্লাড কর্পাসেলের নিউক্লিয়াস নেই আর নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটা আছে। সুতরাং এইটা তোমাদের একটু খেয়াল রাখবে। তাহলে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া গুলো আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা দেখে নেব, আমরা ডাব্লিউবিসি সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা একটু দেখে নিই, কারণ এই কয়েকটা প্রকারভেদ আছে, সেগুলো একটু তোমাদের জেনে রাখা দরকার। আচ্ছা, এবার আমরা দেখে নেব ডাব্লিউবিসি বা আমাদের শ্বেত রক্তকণিকার কয়েকটি প্রকারভেদ। আচ্ছা, এখানে দেখো আমি 6টা প্রকারভেদ লিখেছি, ঠিক আছে। আর ডাব্লিউবিসির মেইন কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। এখানে দেখো যে 6টা নাম আমি লিখেছি, তার মধ্যে প্রথম 3টে, এই প্রথম 3টে ইম্পর্টেন্স সব থেকে বেশি, বাকি 3টের ইম্পর্টেন্স সব থেকে অতটা নয়। সুতরাং আমরা এখানে আমাদের মেইন আলোচ্য বিষয় হবে আমাদের এই 3টেকে নিয়ে, ঠিক আছে। তাহলে দেখো সবার প্রথমে লিখেছি অ্যান্টিবডি, তারপরে লিখেছি লিম্ফোসাইট, তারপরে লিখেছি মনোসাইট। এরা হচ্ছে মেইনলি আমাদের রোগ প্রতিরোধটা করে। কিভাবে করে? সবার প্রথমে যখন কোনো আমাদের নতুন কোনো একটা রোগ আমাদের শরীরে ঢোকার চেষ্টা করে, সবার প্রথমে বাধা দেয় হচ্ছে আমাদের অ্যান্টিবডি। সে সবার প্রথমে এই রোগটাকে বাধা দেয়। সে তার কাজ হচ্ছে প্রথমে চিহ্নিতকরণ করা যে এটা কি ধরনের রোগ। তারপরে কাজটা হচ্ছে আমাদের লিম্ফোসাইটের কাজ। এর কাজটা সব থেকে ইম্পর্টেন্ট। সে হচ্ছে এ কি করে, এ হচ্ছে ওই রোগটাকে ওই রোগটার সঙ্গে লড়াই করে রোগটাকে মেরে ফেলে। আচ্ছা, আর এই লিম্ফোসাইটটাকে আবার কি বলা হয়? টি সেল। টি সেল, কারণ এই লিম্ফোসাইটের শেপটা হচ্ছে একটা টি এর মতো, সেজন্য এটাকে বলা হয় টি সেল বা টি লিম্ফোসাইটও বলে। তাহলে রোগটাকে মেরে ফেলছে কে না লিম্ফোসাইট। আচ্ছা, রোগটাকে মেরে ফেলার পরে সেই ডেড রোগ মানে ডেড ইয়েটা সেটাকে খেয়ে ফেলে কে না মনোসাইট। মনোসাইটের কাজটা হচ্ছে কি, যে এই রোগটাকে মেরে ফেলা হয়েছে সেই ডেড বডিটাকে সে ওই জায়গাটা থেকে সাফ করে দেওয়ার কাজটাই হচ্ছে আমাদের এই মনোসাইটের কাজ। তাহলে এই 3জন মিলে আমাদের শরীরের রোগ প্রতিরোধটা করে থাকে। আচ্ছা, আমাদের যে সমস্ত মানে রোগের প্রতিরোধ মানে টিকা বেরোয়নি বা ভ্যাকসিন বেরোয়নি, হ্যাঁ সেইগুলো সম্পর্কে একটু বলে রাখি। যেমন ধরো আমাদের এইচআইভি বা এইডস বা আমাদের যেটাকে ক্যান্সার বলা হচ্ছে, এই সমস্ত রোগগুলো ভেতরে আমাদের শরীরে ঢুকলে সবার আগে এই লিম্ফোসাইটটাকে পুরো একদম মেরে ফেলে, ঠিক আছে। তাহলে সেই রোগটাকে মারার আর কেউ থাকলো না। তাহলে এই কারণেই এই সমস্ত রোগ হয়ে গেলে সেগুলো সারানো যায় না। মানে এই রোগ মানে এই সমস্ত ভাইরাসগুলো ঢুকলে সবার আগে এই লিম্ফোসাইটটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো। এরপর আমরা দেখে নেবো আমাদের প্লেটলেটস মানে অনুচক্রিকার কাজটা কি। আমরা সবাই জানি সেটা হচ্ছে আমাদের রক্ত তঞ্চন করা বা আমাদের ব্লাড ক্লটিং করা। সেই প্রসেসটা আমি এবার তোমাদেরকে একটু ভালো করে
দেখিয়ে দেবো, তোমরা ভালো করে বুঝে নিও। আচ্ছা, এবার আমরা দেখে নেব আমাদের ব্লাড ক্লটিং প্রসেস, মানে আমাদের রক্ত তঞ্চনের প্রসেস, আমরা বাংলায় যেটাকে বলে থাকি রক্ত জমাট বেঁধে যাওয়া। এই পুরো প্রসেসটাতে আমাদের অনুচক্রিকা, সেটা মানে আমাদের প্লেটলেট কিভাবে মানে এই প্রসেসটা ঘটে সেটা আমরা একটু এবার ডিটেলসে দেখে নেব। মেইনলি দেখো চারটে নাম্বার লিখেছি আমি, চারটে প্রসেসে এটা ঘটে। আচ্ছা, তাহলে প্রথম প্রসেসটা আমরা দেখে নিই। আচ্ছা, অনুচক্রিকার আমাদের বায়োলজিক্যাল নেম কি না থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট। আচ্ছা, এবার ধরো আমাদের হাতে কোথাও কেটে গেছে, এইবার যেই কেটে যাবে সেখান থেকে রক্ত বেরোবে, আর রক্ত যেই বেরিয়ে যাবে রক্তের সংস্পর্শে কি আসবে না বাইরের বাতাস। তাহলে রক্তের মধ্যে কি আছে থ্রম্বোসাইট মানে আমাদের অনুচক্রিকা। রক্ত যেই বাতাসের সংস্পর্শে আসবে সে কি তৈরি করবে না থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন, ঠিক আছে। এইবার আমরা চলে আসছি আমাদের সেকেন্ড স্টেপে। এই থ্রম্বোপ্লাস্টিন কি করবে, এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সাহায্য নেবে। আমাদের শরীরে ক্যালসিয়াম আছে, আমাদের হাড়ে আছে, আমাদের দাঁতে আছে, এই ক্যালসিয়ামের সাহায্য নেবে। এবং একটু আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম না যে আমাদের প্লাজমাতে কি কি আছে, প্রোটিনগুলো আছে, যেমন প্রোথ্রম্বিন, তারপরে আমাদের ফাইব্রিনোজেন, এই প্রোটিনগুলো আছে। সেই প্রোথ্রম্বিনের সঙ্গে মিলে তারা কি তৈরি করবে থ্রম্বিন, ঠিক আছে। তাহলে কি, তাহলে এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামের সাহায্য নেবে এবং আমাদের প্লাজমাতে যে প্রোথ্রম্বিন আছে সেটার সঙ্গে মিশে কি করবে না কি উৎপন্ন করবে না থ্রম্বিন। এবার এই থ্রম্বিন কি করবে, থার্ড স্টেপে চলে আসি, থ্রম্বিন। আচ্ছা, প্লাজমাতে আরো একটা প্রোটিনের নাম বলেছিলাম কি না ফাইব্রিনোজেন। এই থ্রম্বিন ফাইব্রিনোজেনের সঙ্গে মিশে কি করবে, এই ফাইব্রিনোজেনের সঙ্গে মিশে তৈরি করবে ফাইব্রিন। কি তৈরি করবে না ফাইব্রিন। এই ফাইব্রিনটাই অ্যাকচুয়ালি শেপটা কি রকম, এই শেপটা হচ্ছে একটা নেটের মতো, ঠিক আছে। এই নেটের মতন হওয়াতে এর মধ্যে কি আটকে যাবে, রক্তের মধ্যে থেকে মধ্যে যে সমস্ত কর্পাসাস গুলো আছে, ব্লাড কর্পাসাস গুলো আছে, সেগুলো এর মধ্যে সব আটকে যাবে আর সেখানে জমাট বেঁধে যাবে। তাহলে এইটা হচ্ছে টোটাল প্রসেস। তাহলে বুঝতে পারলে সবার প্রথমে আমাদের থ্রম্বোসাইট মানে আমাদের অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসবে, এসে কি তৈরি করবে না থ্রম্বোপ্লাস্টিন। আর এই থ্রম্বোপ্লাস্টিন আমাদের ক্যালসিয়ামের সাহায্য নিয়ে আমাদের রক্তের প্লাজমার মধ্যে যে আমাদের প্রথম্বিন আছে সেটার সঙ্গে মিশে কি করবে না থ্রম্বিন তৈরি করবে। এই থ্রম্বিন আর ফাইব্রিনোজেনের সঙ্গে মিশে কি তৈরি করবে না আমাদের ফাইব্রিন। আর এই ফাইব্রিনের শেপটা কিরকম না আমাদের একটা নেটের মতো, আর এই নেটের মধ্যে ব্লাড কর্পাসাস গুলো আটকে যাবে এবং সেখানে একটা ক্লটিং তৈরি করবে, মানে আমাদের রক্ত পড়াটা তখন আস্তে আস্তে বন্ধ হবে। এই টোটাল প্রসেসটা হতে লাগবে, টাইম লাগবে আমাদের 4 মিনিটস। কতক্ষণ টাইম লাগবে না 4 মিনিট। রক্ত পড়া বন্ধ হতে হবে কতক্ষণ টাইম লাগছে না 4 মিনিট সময় লাগছে। তাহলে টোটাল প্রসেসটা তোমরা বুঝতে পারলে। এই প্রসেসটা কিন্তু খুব মাথা ঠান্ডা করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ব্লাড ক্লটিং সম্পর্কে আর কয়েকটা ছোটখাটো ইনফরমেশন আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। তোমরা যদি এই টোটাল প্রসেসটাকে যদি স্ক্রিনশট নিতে চাও তাহলে ভিডিওটাকে তোমরা একটু আগে পজ করে নেবে, নিয়ে সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট একটা দুটো পয়েন্ট বলেছি। এই ব্লাড ক্লটিং এ কোন ভিটামিন কাজে লাগে, আমাদের ভিটামিন কাজে লাগে ভিটামিন কে, ঠিক আছে। প্রোটিনের মধ্যে কে সাহায্য করে, একটু আগে বললাম ফাইব্রিনোজেন, আর এদিকে হচ্ছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, এইগুলো তো গেল। আচ্ছা, একটা জিনিস বলে নি, এই যে ব্লাড ক্লটিংটা এটা তো আমাদের শরীরের মধ্যে যদি ঘটে যায় তাহলে তো মানুষের মৃত্যু ঘটতে পারে, কিন্তু শরীরের মধ্যে ঘটে না কেন? আমাদের রক্তের মধ্যে কি আছে, হেপারিন আছে।
আর এর কাজ কি? রক্ত তঞ্চলে বাধা দেওয়া। এ রক্তটাকে জমাট বাঁধতে দেয় না শরীরের মধ্যে। তাহলে এর মেন কাজটা হলো কি? রক্তটাকে সে কোনোভাবে জমাট বাঁধতে দেবে না। এইবার ধরো আমাদের হাত কেটে গেছে যে জায়গাটায়, সেখান থেকে যে রক্ত রয়েছে সেই রক্তের মধ্যেও তো হেপারিন আছে। এবার সেই হেপারিন তো রক্তটাকে মানে জমাট বাঁধতেও দেবে না, তাহলে তো রক্ত বেরিয়ে যেতে পারে। কিন্তু প্রসেসটা কি সুন্দর দেখো, যখনই হেপারিন বাতাসের সংস্পর্শে আসছে তখন এটা কি হয়ে যাচ্ছে? ডেড হয়ে যাচ্ছে। এই হেপারিনটা ডেড হয়ে যাচ্ছে। কি মানে একটা অদ্ভুত কি সুন্দর একটা প্রসেস। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এই হেপারিন যখন শরীরের মধ্যে আছে সেই রক্তটাকে জমাট বাধা দিচ্ছে, আবার এই হেপারিন যখন বাতাসের সংস্পর্শে আসছে তখন সেটা ডেড হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ব্লাড ক্লটিং এর প্রসেসটা। আর আমাদের এই ব্লাড ক্লটিং, এই টোটাল ব্লাডের এই চ্যাপ্টারে যা যা ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকার ছিল আমি তোমাদের সবই প্রোভাইড করলাম। যদি তোমাদের কোনো এক্সট্রা কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করো, তোমরা এটাকে শেয়ার করো। যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, শুধু তাদের জন্যই না ভিডিওটা, তোমাদের যে সমস্ত ছোটখাটো ভাই বোনেরা আছে যারা মাধ্যমিকের জন্য পড়াশোনা করছে বা 8-9 পড়ছে, তাদেরও এই ভিডিওটা খুব কাজে লাগতে পারে, তাদের সঙ্গে তোমরা এটাকে শেয়ার করতে পারো। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।